আচ্ছা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যথারীতি এর আগের ক্লাসে তোমাদের বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডির বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করেছি। সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে, বলেছিলাম নেক্সট ক্লাসে আমি বিভিন্ন তার বিল অফ এক্সচেঞ্জের উপরে যে কেস স্টাডি বা বিভিন্ন প্রবলেমগুলো কি করে সলভ করতে হয় সেগুলো আমি দেখাবো। সেরকমই একটা প্রবলেম এখানে বাঁচা হয়েছে, যেখানে দেখো প্রবলেমটা কি বলছে, একটু অঙ্কটা দেখে নেওয়া যাক। 1st January 2023, Orun sold goods to Borun for 15,000, for which Orun drew a bill on Borun for 3 months after date. Borun accepts the bill and returns it to Orun. On the due date, the bill was made. Pass necessary journal entries in the books of Orun and Borun. অর্থাৎ তাহলে এখানে দুটো পার্টি রয়েছে, কে কে? একটা হচ্ছে অরুণ, আর একটা কে আছে? বরুণ। তাহলে অরুণ বিক্রি করেছে কাকে? বরুণকে। তাহলে অরুণ এখানে কে হচ্ছে? সেলার, আর সেলারকে সে হচ্ছে ড্রয়ার। বরুণকে কিনেছে অর্থাৎ পারচেজার, তাহলে সে হচ্ছে ড্রয়ি। তাহলে এখানে কিন্তু আর পেই বলে আলাদা কেউ নেই। তাহলে ড্রয়ার হচ্ছে বা অরুণ হচ্ছে ড্রয়ার এবং পেই। তাহলে কি করতে বলছে? শো দা জার্নাল এন্ট্রিস। এখন সেমিস্টার 1 এর একদম প্রথম দিকে যখন আমি আলোচনা করেছিলাম, তখন জার্নাল নিয়ে তোমাদের বিস্তারিত আমি আলোচনা করে দিয়েছিলাম। জার্নালের ছক, কিভাবে জার্নালে লিখতে হয়, সবটাই আলোচনা করেছি। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য জার্নালের বক্স করে বা জার্নালের চার্ট করে আমি তোমাদের দেখাবো না, কিন্তু লেখাটা যেভাবে এখানে আছে সেটাই শুধুমাত্র জার্নালের ছকে পুট করতে হবে। সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি বিল অফ এক্সচেঞ্জের যে জার্নাল, কিভাবে জার্নালগুলো সেট হচ্ছে, সেটাই আমি এখানে তোমাদের মূলত দেখাবো। তাহলে এখানে দুটো পার্টি, একটা অরুণ, একটা বরুণ। ফার্স্ট আমি ড্রয়ার নিয়ে আলোচনা করছি। তাহলে আপাতত বোঝার সুবিধার জন্য আমি দুটো পার্টিকে পাশাপাশি রাখছি। তাহলে ইন দা বুকস অফ অরুণ, তাহলে অরুণ কে আছে? বোঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম এ হচ্ছে ড্রয়ার। আমি একটা পার্টিশন করে দিলাম বোঝার সুবিধার জন্য, অর্থাৎ দুটো পার্টিকে আমি পাশাপাশি রেখে বোঝাবো, যাতে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারো যে এক একটা লাইন তার কি করে ট্রানজেকশন গুলো আমি জার্নালাইজ করছি। আর এখানে কি হচ্ছে? সেকেন্ড পার্টিটা ইন দা বুকস অফ কে? বরুণ। তাহলে বরুণ এক্ষেত্রে হয়ে যাচ্ছে কে? ড্রয়ি। এবার এসো ফার্স্ট ডেট কি বলছে? 1st January 2023। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2023 জানুয়ারি কত তারিখ? 1 তারিখ। কি হয়েছিল? অরুণ সোল্ড গুডস টু বরুণ ফর 15,000। তাহলে অরুণ কি করেছে? 15,000 টাকার জিনিস বরুণকে বিক্রি করেছে। তাহলে এটা যদি সিম্পল আমরা একদম ফার্স্টে সেমিস্টার 1 এ যখন জার্নাল নিয়ে আলোচনা করেছিলাম, তখন নিশ্চয়ই মনে আছে এই ধরনের জার্নাল আমরা শিখেছিলাম। তাতে কি বলেছিলাম? তুমি যদি কোনো কিছু পাও তাহলে সেটা ডেবিট, তোমার কাছ থেকে যদি কিছু চলে যায় সেটা ক্রেডিট। যদি সেই হিসাবেই ভাবি, অর্থাৎ আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টস, অর্থাৎ যেখানে নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, আমি এত কিছুর মধ্যে যাচ্ছি না, সিম্পল ওয়েতে ভাবছি।
তাহলে অরুণ বিক্রি করেছে বরুণকে, পাচ্ছে কে? সিম্পল ভাবে ভাবো, বরুণ পাচ্ছে। আমি কি বলেছি? যে পাচ্ছে সে হচ্ছে ডেবিট। তাহলে রিসিভার অফ দ্য বেনিফিট অর্থাৎ বরুণ এক্ষেত্রে হয়ে যাচ্ছে কত? ডেবিট। কত টাকা ছিল? 15,000। তোমার কাছ থেকে কি চলে গেছিল? গুডস চলে গেছিল, কারণ অরুণ বরুণকে 15,000 টাকা জিনিস বিক্রি করেছে। তাহলে অরুণের কাছ থেকে 15,000 এর যে গুডস চলে গেল, তাহলে সে সেল করেছে, কেন বলাই আছে অঙ্কে অরুণ সোল্ড। তাহলে টু সেলস অ্যাকাউন্ট। তাহলে এইটা হচ্ছে 15,000। ন্যারেশন নিশ্চয় তোমাদের মনে আছে যে যে ট্রানজেকশনটা হচ্ছে সেটাকে লিপিবদ্ধ করা, রেকর্ড করা। তাহলে শর্টে আমরা এইভাবে লিখতে পারি, বিং গুডস সোল্ড অন ক্রেডিট। কারণ অঙ্কে দেখো ক্যাশ যে পেয়েছো সেরকম কিছু কিন্তু ইনফরমেশন নেই। তাহলে বিং গুডস সোল্ড অন ক্রেডিট, তাহলে ও নিশ্চয়ই কিনেছে, অর্থাৎ বরুণ কিনেছে। তাহলে সেক্ষেত্রে জার্নালটা কি হতো? অর্থাৎ এ তাহলে কিনেছে মানে পারচেস করেছে। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, অ্যামাউন্ট কত ছিল? 15,000। কার কাছ থেকে কিনেছিল? অরুণ। এটারও তাহলে 15,000। ন্যারেশন, এ কিনেছিল, অরুণ কিন্তু বিক্রি করেছিল, তাই অরুণের ঘরে লিখেছিলাম গুডস সোল্ড। তাহলে এই যেহেতু কিনছে বরুণ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বিং গুডস পারচেসড অন ক্রেডিট। আমি যদি এইটাকেই জার্নালের ছকে করতাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাহলে এর জন্য একটা ডেটের ঘর করতাম। এইটুকুকে আমরা কি করতাম? পার্টিকুলার্স এর ঘরে লিখতাম, পাশে একটা এলএফ এর ঘর হতো, এইটা হতো ডেবিটের ঘর, অর্থাৎ ডেবিটের ঘরে ডেবিটের অ্যামাউন্ট বসতো, ক্রেডিটের ঘরে ক্রেডিটের অ্যামাউন্ট বসতো। জাস্ট এটা বোঝার সুবিধার জন্য আমি ছকটা না করে কি করে লিখতে হয়, কি করে বিল অফ এক্সচেঞ্জের জার্নালগুলো হচ্ছে, সেইটাই তোমাদের মূলত দেখাচ্ছি। নেক্সট কি হয়েছে দেখো, হুইচ অরুণ ডিউ এ বিল অন বরুণ ফর 3 months আফটার ডেট। তাহলে এই যে 15,000 টাকা জিনিস বিক্রি করলো অরুণ, তার জন্য সে বরুণের কাছে একটা বিল কেটে পাঠিয়েছে, অ্যান্ড বরুণ অ্যাকসেপ্ট দ্য বিল অ্যান্ড রিটার্ন ইজ টু অরুণ। তাহলে সেই বিলটা আমি প্রথমেই বলেছিলাম ড্রয়ার বিল লিখবে, ড্রয়িং সেটাকে অ্যাকসেপ্ট করে সাইন করে যথারীতি আবার ফার্স্ট পার্টি মানে ড্রয়ার কাছে পাঠিয়ে দেবে। এখানে তাই হয়েছে। তাহলে ডেট কিছু বলেনি, তার মানে সেই ডেট ধরে নিচ্ছি সেম ডেটেই তাহলে বিল ড্র এবং অ্যাকসেপ্ট। তাহলে বিল ড্র হলে কি হবে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার? সেম 15,000। কার উপরে বিলটা কেটেছে অরুণ? বরুণের উপরে, টু বরুণ অ্যাকাউন্ট, এটাও 15,000। তাহলে এই যে অরুণ বিলটা ড্র করলো, অরুণ ড্র করার পরে বরুণের কাছে পাঠালো, বরুণ সেটাকে অ্যাকসেপ্ট করে যথারীতি আবার অরুণের কাছে ফেরত পাঠালো। পুরোটার জন্যই কিন্তু এই একটাই জার্নাল। তাহলে এর ন্যারেশনটা কিভাবে লিখতে পারি? বিং অ্যাকসেপ্টেন্স রিসিপ্ট কত
দিনের চিহ্ন ছিল ফর, বিলটা ছিল ফর কত দিনের ছিল, ফর 3 মান্থস। তাহলে ফর 3 মান্থস, ডেট কিছু বলেনি, তার মানে ওই 1 জানুয়ারি 2023। তাহলে এর বইতে যদি বিল রিসিভেবল হয়, মনে রাখবে ড্রয়ার ঘরে হয়, পেইড ঘরে, এগুলো সব হচ্ছে বিল রিসিভেবল, কিন্তু পেইড তো আলাদা কিছু নেই, সে হচ্ছে ড্রয়ার ঘর অনুসারেই হচ্ছে জার্নাল। তাহলে এক্ষেত্রে বিল রিসিভেবল হবে, আর ড্রয়ের ক্ষেত্রে হবে সেটা বিলস পেবেল। তাহলে এক্ষেত্রে কি হবে, কার কাছ থেকে বরুণ পেয়েছিল, অরুণ অ্যাকাউন্ট ডিআর, কত টাকা ছিল, 15,000। কি বললাম, এর ক্ষেত্রে হবে বিল পেবেল, অর্থাৎ ড্রয়ের ক্ষেত্রে কিন্তু কখনোই বিল রিসিভেবল হবে না, এটা খেয়াল রাখবে। তাহলে এক্ষেত্রে বিলটা অ্যাকসেপ্ট করেছিল, being a bill accepted, being a bill accepted for 3 months, এবার দেখো বিলটা কি বলা আছে, অন দা ডিউ ডেট দ্য বিল ওয়াজ মেড, তার মানে বিলের টাকাটা অরুণকে দিয়ে দিয়েছে। আমি নিশ্চয়ই তোমাদের মনে আছে, বলেছিলাম বিলের ক্ষেত্রে দুটো সিচুয়েশন হতে পারে, একটা অনার মানে পেড বা মেড, আর একটা হচ্ছে ডিসঅনার। এখানে অঙ্কে বলেই দেওয়া আছে দ্য বিল ওয়াজ মেড, তার মানে বিলটা অনার্ড হয়েছে। তাহলে বরুণ টাকা দিয়ে দিয়েছে, বরুণ কাকে টাকা দেবে, নিশ্চয়ই অরুণকে দেবে। তাহলে জার্নালটা কি হবে, ক্যাশ বা ব্যাংক। কত টাকা পাবে, 15,000। অরুণের কাছে কি ছিল, বিল রিসিভেবল, বিল রিসিভেবলটা এখন ক্রেডিটে হয়ে যাবে, তাহলে ন্যারেশন এইভাবে লিখতে পারি, বিং দ্য বিল অনার্ড বা মেড, কখন, অ্যাট ম্যাচুরিটি। তাহলে এই টাকাটা পেয়েছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। তাহলে বরুণ নিশ্চয়ই ক্যাশ দিয়ে দিচ্ছে, কাকে দিচ্ছে, অরুণকে। কিসের বিনিময়ে দিচ্ছে, এই যে বিলস পেবেল। তাহলে কি হবে, বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ছিল, 15,000। কি দিচ্ছে, ক্যাশ, যে কোনো একটা লিখতে পারো তোমরা, ক্যাশ বা ব্যাংক। being the bill honored বা being the bill paid, and maturity এবার এসো ডেট, ওই যে বলা আছে অন ডিউ ডেট, ক মাসের বিল ছিল, 3 মাসের, আফটার ডেট। তাহলে এক্ষেত্রে সেই তোমাদের মনে আছে ডে অফ গ্রেস নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে 1881 সালে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট রয়েছে, সেখানে সেকশন 22 তে এই ডে অফ গ্রেস নিয়ে আলোচনা করা আছে। আর তোমাদের যখন ডে অফ গ্রেস নিয়ে আলোচনা করেছিলাম তখন কদিন বলেছিলাম, 3 দিন, অর্থাৎ 3 দিন আমাদের এক্সট্রা সময় পাওয়া যেতে পারে
অর্থাৎ বরুণ সেক্ষেত্রে টাকাটা মেটানোর জন্য 3 দিন অতিরিক্ত সময় সে পেতে পারে। তাহলে ম্যাচুরিটি ডেটটা কি হবে? যদি আমরা রাফে এইভাবে ভাবতে পারি, এটা তোমাদের অঙ্ক করার সময় দেখিয়েছিলাম, তবু আর একবার আমি তোমাদের বোঝার সুবিধার জন্য রিকল করছি আরেকবার। ডেট, মান্থ, ইয়ার। কমাসের বিল ছিল 3 মান্থস, তাহলে এখানে +3। ডে অফ গ্রেস কি ছিল? 3, তাহলে কত হচ্ছে? অর্থাৎ 4/4/23, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ। তাহলে এই যে ডেটটা আমাদের কত হবে? এপ্রিল 4। তার মানে ডেট অফ ম্যাচুরিটি তাহলে কি হলো? এপ্রিলের 4 তারিখ। তো এই যে প্রবলেম, এই প্রবলেমটা সলিউশন বা এইভাবে আমরা জার্নাল বেসিসে সলভ করতে পারি। এখন তোমাদের প্রশ্ন উঠতে পারে যে এমসিকিউ এটা দিয়ে কিভাবে হতে পারে? এমন হতে পারে যে কোনো একটা জার্নালে ডেবিট সাইড বলে দিল, ক্রেডিটটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ কেস স্টাডির মধ্যে দেখা গেল এই সেলসের জায়গাটা লেখা নেই, তাহলে তোমাকে এই সেলসটা লিখতে হবে। 4টে অপশন থাকবে, তার মধ্যে সেলস নিশ্চয়ই একটা অপশন লেখা থাকবে, তাহলে সেখান থেকে তোমাদের সেই অপশনটা বাছতে হবে। বা এখান থেকে হয়তো থাকতে পারে, ধরো অরুণ লেখা আছে কিন্তু ক্রেডিটে অ্যাকাউন্টটা কি হবে? সেই জায়গাটা গ্যাপ আছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক আছে, তাহলে সেইটা কি হবে? বিলস দেবে। এরকম অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে এটা লিখতে হবে কোন অপশনটা এখানে সুইটেবল হচ্ছে। এইরকম ভাবে কেস স্টাডি হতে পারে। আশা করি অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখবে এবং সেই অনুসারে প্রত্যেকটা লাইন পড়ার সাথে সাথে তার জার্নালগুলো মিলিয়ে মিলিয়ে পড়বে। তাহলে দেখবে খুব সহজেই তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পারবে। আর বারবারই বলছি, বিল অফ এক্সচেঞ্জ কখনোই কিন্তু মুখস্থ করে, জার্নাল বিশেষ করে মুখস্থ করে করতে যাবে না, কারণ এটা মুখস্থ করে কিন্তু হবে না। এখানে তোমাকে পরিষ্কারভাবে এই সাবজেক্টটা কিন্তু বুঝেই তোমাকে করতে হবে। যত ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে, তত তোমার ভিত শক্ত হবে, তোমার বেস স্ট্রং হবে। ইন ফিউচারে তুমি কমার্স নিয়ে যে পড়ছো তার সাফল্য তুমি অবশ্যই পাবে। নেক্সট কি আছে দেখি। নেক্সট আর একটা প্রবলেম এখানে দেওয়া আছে। কি বলছে প্রবলেমটা একটু দেখে নেওয়া যাক। এক্স ডিউ এ 2 months bill on Y for 12,000। তোমাদের বারবারই বলছি, যখন কোনো প্রবলেম করতে যাবে সব অবশ্যই ফার্স্ট টু লাস্ট পড়ে নেবে অঙ্কটা এবং ভালো করে বুঝে নেবে। তাহলে এক্স ডিউ এ 2 months bill on Y for 12,000 on 31st March 2025, মানে মার্চ মাসের লাস্ট ডেটে গিয়ে বিলটা কাটা হলো। and receive ওয়াইস অ্যাকসেপ্টেন্স অন দ্য সেম ডেট। আমরা যে 31st মার্চে বিলটা ড্র হয়েছিল সেই দিনেই কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। অন 3rd মে, মানে 1 মাস পরে গিয়ে এক্স ডিসকাউন্টেড দ্য বিল উইথ হিজ ব্যাংক at the rate of 10% per annum. On the due date, the bill was duly honored or dishonored। অর্থাৎ অনার্ড হলে কি হতো, ডিসঅনার্ড হলে কি হতো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটো সিচুয়েশনই, যদিও তোমাদের দুটো সিচুয়েশন একসাথে হয় না, ইদার অর্থাৎ হয় অনার নাহলে ডিসঅনার, কিন্তু যেহেতু এখানে বলেছে অনার হলে কি হবে, ডিসঅনার হলে কি হবে, দুটো সিচুয়েশনই কিন্তু তোমাদের জানতে হবে। শো দ্য জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে আগের মতোই আমরা ইন দ্য বুকস অফ এক্স পাশাপাশি ইন দ্য বুকস অফ ওয়াই আমরা দেখি কিভাবে হচ্ছে।
তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই মনে রাখছো তোমাদের এক্স কিন্তু ড্রয়ার, আর এখানে কি আছে, ইন দ্য বুকস অফ ওয়াই। এটা জার্নাল করছি, বোঝার সুবিধার জন্য তোমাদের এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ড্রয়িং। তাহলে এক্স অবশ্যই এটা ড্রয়ার, মানে বিলটা যে লিখেছে, আমরা কি করছি, জার্নাল। ডেট কি বলা আছে, 31 মার্চ 2025। এক্স ডিউ এ 2 months bills on ওয়াই। প্রথম যে জার্নালটা করেছিলাম, প্রথম যে অঙ্কটা করেছিলাম, সেখানে সেলের একটা ট্রানজেকশন ছিল বলে সেলের একটা জার্নাল আমি করেছিলাম, কিন্তু এখানে শুরুটাই হচ্ছে বিল কাটা দিয়ে, অর্থাৎ বিলটা ড্র হয়েছে এবং অ্যাকসেপ্ট হয়েছে। তার জন্য জার্নালটা কি হবে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডিআর হয়েছিল। কত টাকার বিল ছিল, বিলটা ছিল 12,000। কার উপরে এক্স কেটেছিল, টু ওয়াই। এটা ন্যারেশন আমি অলরেডি এর আগের অঙ্কে তোমাদের দেখিয়েছি, তাহলে এখানে আমি আর লিখছি না। নতুন যখন কোনো জার্নাল আসবে তার আমি ন্যারেশন আবার লিখে দেব। তাহলে সেম ডেটে এক্ষেত্রে কি হয়েছিল, ওয়াই কার কাছ থেকে বিলটা পেয়েছিল অ্যাকসেপ্ট করার জন্য, এক্স এর কাছ থেকে। তাহলে এক্স অ্যাকাউন্ট ডিআর টু বিল পেবেল, কত টাকা, 12,000। নেক্সট কি বলেছিল, অন 3rd May 2025 X discounted the bill with his bank at the rate of 10% per annum। তাহলে বিলটা এক্স কি করেছে, আগেই, অর্থাৎ যে বিলটা ছিল 2 মাসের, সে কিন্তু 1 মাস আগেই তার প্রয়োজনে ব্যাংক থেকে বিলটা ভাঙিয়ে নিচ্ছে, মানে ডিসকাউন্ট করে নিচ্ছে। তাহলে তার জন্য জার্নালটা কি হবে, সে কোথায় নিয়ে গেছে, ব্যাংকে নিয়ে গেছে, ব্যাংক থেকে সে টাকা পেয়েছে। তাহলে জার্নালটা কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডিআর। ডিসকাউন্ট করার সময় যেহেতু 2 মাসের বিল সে 1 মাস আগেই ভাঙিয়ে নিচ্ছে, তাহলে অবশ্যই ব্যাংক তার কাছে কিছুটা টাকা কেটে নেবে, যেটুকু সে কম পাচ্ছে সেটা কি হবে, ডিসকাউন্ট অন বিল। কি চলে যাচ্ছে ওর কাছ থেকে, টু বিল রিসিভেবল। দেখো বিলটা এক্স নিয়ে গেছে ব্যাংকের কাছে, তাহলে এক্ষেত্রে ওয়ার কি কোনো রিলেশন রয়েছে, নিশ্চয়ই ওয়ার কোনো সম্পর্ক নেই। তাই ওয়ার ঘরে আমরা ক্রস করছি, অর্থাৎ ওয়ার ঘরে কিন্তু কোনো জার্নাল হবে না। এখন ডিসকাউন্টের টাকা কত হবে,
সেই অ্যামাউন্টটা জানতে হবে। কি করে ক্যালকুলেশন হবে দেখে নিই আমরা একটু ওয়ার্কিং নোটে। যদি আমি নোটটাকে এইখানেই করি, কত টাকা বিল ছিল? 12,000। কত পার্সেন্ট ছিল? 10%। কবে ভাঙিয়েছে দেখো, বিলটা ভাঙিয়েছে 3rd মে, অর্থাৎ এই ডেটটা আছে মে 3 তারিখ। তাহলে মার্চ মাস শেষ, লাস্ট ডেটে বিলটা ড্র করেছে, অর্থাৎ 31 মার্চ। তাহলে মার্চ মাস নেই, এপ্রিল মাসটা পুরো মে মাসের 3 তারিখে, তাহলে 1 মাস পরে ভাঙিয়েছি। বিলটা ছিল ক মাসের? 2 মাসের। তাহলে তুমি ক মাস আগে বা এক্স ক মাস আগে বিলের টাকাটা পেয়েছে? নিশ্চয়ই বাকি যে 1 মাস রয়েছে, অর্থাৎ 2 - 1। তাহলে 1 মাস আগে যদি বিলটা ভাঙায় তাহলে কত টাকা হচ্ছে? অর্থাৎ আমি কত টাকা পাচ্ছি? 100 টাকা। তাহলে এই যে ডিসকাউন্ট হলো, এইটা হচ্ছে আমাদের এই যে 100 টাকা আমি ডিসকাউন্টের ঘরে বসিয়ে দিলাম। বিলে কত টাকা ছিল? এই যে 12,000 তুমি আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছো। তাহলে আমি ক্যাশে কত টাকা পাবো? ব্যাংক তাহলে এক্স কে কত টাকা দেবে? 11,900। অর্থাৎ সে 2 মাসের পরে যে টাকাটা পাওয়ার কথা ছিল, মানে 12,000 টাকা, যেহেতু সে তার প্রয়োজনে আগে থেকেই টাকাটা নিয়ে নিচ্ছে ব্যাংকের কাছ থেকে, ব্যাংক তাকে কিন্তু 100 টাকা কম দেবে। তাহলে অ্যাকচুয়ালি এক্স এর প্রাপ্যতা এক্ষেত্রে কত হচ্ছে? 11,900। আর এক্ষেত্রে যেহেতু ওয়াইয়ের কোনো রিলেশন নেই, তাই ওয়াইয়ের ঘরে কোনো জার্নাল নেই, তাই আমি এটাকে ক্রস করে দিয়েছি। এবার কি বলেছিল? আমি ফার্স্টেরটাই যদি ধরি, দ্য বিল ওয়াজ ডিউলি অনার্ড, অর্থাৎ বিলের টাকাটা ওয়াই পেমেন্ট করেছে। এক্ষেত্রে দেখো এক্স তো অলরেডি টাকাটা বিল ব্যাংক থেকে ভাঙিয়ে পেয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এক্স এর আর পাওয়ার কিছু নেই। তাহলে এক্স এর ঘরে আমি ক্রস করে দিলাম, মানে এক্স এর ঘরে কোনো জার্নাল হবে না। কিন্তু ওয়াই এর ঘরে তো হবে। ওয়াই তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচুরিটি বিলের টাকাটা পেমেন্ট করেছে, অনার্ড হয়েছে বলে। সেক্ষেত্রে জার্নালটা কি হবে? বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। সে কিন্তু 12,000 টাকাই পেমেন্ট করবে, কারণ সে পেমেন্টটা কিন্তু কাকে করছে? ব্যাংক। কারণ বিলের টাকাটা এখন, বিলটা রয়েছে ব্যাংকের কাছে, এক্স ব্যাংকের কাছ থেকে ভাঙিয়ে নিয়েছিল, সেই জন্য সেক্ষেত্রে কিন্তু ওয়াই ব্যাংকে 12,000 টাকাই দেবে। এবার হচ্ছে ডেটটা কত হবে, অর্থাৎ ম্যাচুরিটির ডেট কত হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে বিলটা কত ছিল? 2 মাসের বিল ছিল। আফটার ডেট সেম, অর্থাৎ যেদিন বিলটা ড্র করেছি 31 মার্চে, সেদিনই কিন্তু আমি অ্যাকসেপ্ট করেছি। তাহলে ওই 31 মার্চ থেকে আমাকে 2 মাস আর ডে অফ গ্রেস 3 দিন প্লাস করতে হবে। তাহলে কিরকম ভাবে হচ্ছে দেখে নেই। অর্থাৎ যদি আমরা এইভাবে ভাবি, ডে, মান্থ, ইয়ার, 31 মার্চ, তার সাথে 3 যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে? 34। তার মানে কোন মাস? আর এখানে কত হচ্ছে? 2। যেটা আমাদের আগে কত ছিল? 31 মার্চ ছিল। আচ্ছা, 31 মার্চ যদি হয়, তাহলে তোমরা এইভাবে ভাবো, তাহলে এক্ষেত্রে
31 মার্চ ছিল, মাসটা ছিল মার্চ মাস মানে 3, ইয়ার ছিল 2025, মান্থ বলা ছিল 2 মাস, তাহলে এটা কত হচ্ছে 5, 3 দিন যোগ করেছি তার মানে 34 তো আর হবে না, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে 34, তা 34 মানে, আর এটা কোন মাস, মার্চ মাস, তার 2 মাস পরে এপ্রিল মাস, মে মাস, তাহলে এটা কত হচ্ছে মে জুন, অর্থাৎ যেহেতু এটা 34 মানে হচ্ছে 30 দিন পার করে মানে পরের মাস, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে জুন 4 তারিখ, অর্থাৎ ম্যাচুরিটি ডেট আমাদের কবে হলো, জুন 4, 31 মার্চ, তার সাথে 3 দিন যোগ করো, 1, 2, 3, মাস মার্চ মাস, তারপরে 2 মাস, তাহলে এপ্রিল মাস, মে মাস চলে গেল, তাহলে 3 তারিখটা কোথায় গিয়ে যাচ্ছে, অর্থাৎ ওই যে তোমাদের 34, অর্থাৎ ওর সাথে যে 3 দিন যোগ হলো, তাহলে সেটা আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কিন্তু পরের মাসে গিয়ে, মানে এক্ষেত্রে জুন এসে যাচ্ছে আমাদের কিন্তু জুন 3 বা জুন 3 তারিখে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অনারের ক্ষেত্রে, অর্থাৎ যদি এটাকে অনার্ড হয়, অনার্ড হলে আমরা এই জার্নালটা করব। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের একটু বলার আছে যে এইটাকে আমরা কি করে দিই, আমরা এটাকে জুন 3 তারিখ, যেহেতু 3 দিন, তাহলে এটাকে আমরা 3 করে দিই, অর্থাৎ 1 মাস পরে ডে অফ গ্রেস যোগ করলাম, 1 + 2 + 3, তাহলে এটা হচ্ছে অনারের জার্নাল করলাম। এবার অঙ্কে কি বলা আছে, ডিসঅনার্ড, either অনার্ড অর ডিসঅনার্ড, তাহলে অনার্ড হলে জাস্ট এইটুকুই হবে, কিন্তু যদি এবার ডিসঅনার্ড হয়, অর্থাৎ ওয়াই টাকাটা দিল না, তাহলেই তো ডিসঅনার্ড, সেক্ষেত্রে কি হবে, ওয়াই যদি টাকাটা না দেয়, তাহলে এক্স যে টাকাটা ব্যাংকের কাছ থেকে ভাঙিয়ে নিয়েছিল, তাহলে ব্যাংক এখন কাকে ধরবে, নিশ্চয়ই এক্স কে ধরবে, কারণ ব্যাংকের সাথে ওয়াই এর তো কোনো রিলেশন নেই, রিলেশন এক্স এর সাথে ব্যাংকের, এক্স এর সাথে ওয়াই এর, কিরকম ব্যাপারটা একটু আমরা এইভাবে ভাবতে পারি, অর্থাৎ এক্স ওয়াই, এক্স এর সাথে ব্যাংক, অর্থাৎ এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক, এক্স এর সাথে ব্যাংকের সম্পর্ক, দেখো ওয়াই এর সাথে ব্যাংকের কিন্তু কোনো রিলেশন নেই, তাহলে বিলের টাকা যদি ওয়াই দিতে না পারে, তাহলে এক্স ধরবে ওয়াই কে আর ব্যাংক ধরবে এক্স কে, তাহলে জার্নালটা কি রকম হচ্ছে, তাহলে এক্স কাকে ধরবে টাকা না পেলে, ওয়াই কে, তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডিআর, সেক্ষেত্রে কিন্তু 12,000ই হবে, আর এক্স কি কে ধরবে, কারণ বিলটা ভাঙিয়ে নিয়েছিল এক্স ব্যাংকের কাছ থেকে, এখানে ব্যাংক কিন্তু মনে রাখবে এটা কিন্তু একটা ব্যাংক পার্টি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই ব্যাংকে 12,000 টাকাই দিতে হবে। এবার এসো এক্স এ, ওয়াই এর ঘরে, ওয়াই কাকে দিত টাকাটা, এক্স কে, তা যথারীতি এক্স কেই দিতে হবে, তাহলে বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট, টু, এখানে কিন্তু আর ক্যাশ বা ব্যাংক হবে না, এ কাকে দিত, টু এক্স কে,
আচ্ছা, এখানে ন্যারেশন একটু লিখতে উচিত ছিল বলা, যেহেতু এটা নতুন একটা জার্নাল হয়েছিল ডিসকাউন্ট, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বিং দ্য বিল ডিসকাউন্টেড at the rate of কত পার্সেন্ট, 10% পার অ্যানাম। এখানে কি হলো, আচ্ছা এখানে একটা অনার হয়েছিল, তাহলে অনারের জার্নাল আমি আগে করিয়েছি ফার্স্ট অঙ্কতে, স্বাভাবিকভাবে ন্যারেশন সেখানে লিখে দিয়েছি। কিন্তু এখন যেহেতু ডিসঅনার হলো, তাহলে তার জন্য একটা ন্যারেশন নতুন করতে হবে। তাহলে এইটা কিন্তু হচ্ছে ডিসঅনারের জন্য। তাহলে ন্যারেশনটা কিরকম হচ্ছে, বিং দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড at maturity। এখানেও ঠিক তাই, বিলটা ডিসঅনার্ড হয়েছে। ডেট যথারীতি জুন মাসের যে 3 তারিখ ছিল সেটাই হবে। তাহলে অনার্ট হলে প্রথম 3টে জার্নাল হচ্ছে, মনে রাখবে অনার্ট ডিসঅনার্ট কিন্তু একসাথে নয়। যদি অনার্ট হয় তাহলে 1 2 3, যদি ডিসঅনার্ট হয় 1 2 and 4। তাহলে সেক্ষেত্রে 3 নম্বরে যে জার্নালটা এখানে করেছি সেটা কিন্তু হবে না। এই হচ্ছে তোমাদের একই অঙ্কের অনার্ট বা ডিসঅনার্ট। নেক্সট আমরা দেখি আর কি আছে। প্রবলেম নাম্বার 3, অর্থাৎ প্রথম আমরা এর আগে দুটো প্রবলেম বা দুটো সিচুয়েশন যেখানে আমরা দেখেছি বিলটা জাস্ট কাটা হয়েছে, অর্থাৎ ড্র করা হয়েছে, বিলটা অ্যাকসেপ্ট হয়েছে, বিলের টাকা পাওয়া গেছে। সেকেন্ড সিচুয়েশন আমরা কি দেখলাম, বিলটা ড্র হয়েছে, বিলটা ডিসকাউন্টেড হয়েছে, বিলটা হয় অনার্ড হলে কি হবে, বা বিলটা যদি রিটার্ন বা ডিসঅনার্ড হতো তাহলে কি হতো। এবার তাহলে দেখি প্রবলেম 3 তে কি নতুনত্ব আছে। কি বলছে, অন 1st May 2024 Tamal sold goods to Shamol for 30,000. On 4th May 2024 Shamol paid 10,000 in cash and accepted a bill for the remaining amount for 2 months. On 1st June, that is 1/6/2024, Tamal endorsed the bill to Amol. On the due date, the bill was duly honored. Show the journal entries in the books of Tamal, Shamol and Amol. আচ্ছা, এই ক্ষেত্রে একটু খেয়াল রাখো, এখানে কিন্তু কটা পার্টি আছে। এখানে পার্টি কিন্তু একটা হচ্ছে তমাল, একটা হচ্ছে শ্যামল। এতক্ষণ পর্যন্ত তোমাদের এই দুটো পার্টি নিয়েই কাজ হচ্ছিল, অর্থাৎ কেস 1 কেস 2 তে আমরা দুটো পার্টি দেখেছিলাম। এখানে কিন্তু আর একটা নতুন পার্টি চলে আসলো, অমল। কারণ তমাল এন্ডোর্স করেছিল, অর্থাৎ তমাল অমলকে বিলটা দিয়ে দিয়েছিল। আর এটাও করতে বলেছে, দেখো, শো দ্য জার্নাল ইন দ্য বুকস অফ তমাল, শ্যামল আর অমল, অর্থাৎ তিনজনের বইতেই কি করে লেনদেনটা বা ট্রানজাকশনটা রেকর্ড করা হচ্ছে সেটা তোমাকে দেখাতে হবে। দেখা যাক। তাহলে এক্ষেত্রে আমি তিনটেকেই পার্টিকেই পাশাপাশি রাখছি একটু ছোট করে। আর এখন আর ইন দা বুকস এগুলো আর লিখে সময় নষ্ট করছি না, কারণ এইগুলো তোমরা অলরেডি জানো। এর আগে দুটো প্রবলেমও আমি দেখিয়েছি। শুধুমাত্র অঙ্কটাতে কি করে
তিনজনের বইতে কি কি জার্নাল হতে পারে সেইগুলো নিয়ে আমরা প্রধানত এখানে ফোকাস করছি। তাহলে বোঝা যাচ্ছে তমাল নিশ্চয়ই ড্রয়ার, ফার্স্ট পার্টি, নেক্সট কে আছে শ্যামল, এ নিশ্চয়ই ড্রয়ি, আর একটা কে রয়েছে অমল, তার মানে এ নিশ্চয়ই এন্ড্রোসি। এই হচ্ছে তিনটে পার্টি যেখানে ড্রয়ার, ড্রয়ি এবং এন্ডোর্সি রয়েছে। তাহলে ফার্স্ট আমাদের কি আছে, তমাল সোল গুডস টু শ্যামল, কবে, 1 মে। তাহলে জার্নালটা কি হবে, প্রথমেই তোমরা শিখেছো তমাল বিক্রি করছে কাকে, শ্যামলকে। তাহলে শ্যামল অ্যাকাউন্ট ডিআর কি করলো, সেল করলো। তাহলে টু সেলস অ্যাকাউন্ট, কত টাকার সেল করেছিল জিনিসটা, ফর 30,000। হয়ে গেল। এবার শ্যামল কিনছে কার কাছ থেকে, তমালের কাছ থেকে। তাহলে এর বইতে কি হওয়া উচিত, পারচেস টু, কার কাছ থেকে কিনেছে, তমালের কাছ থেকে, ওই 30,000। কিন্তু এক্ষেত্রে দেখো প্রথম যে লাইনটা পড়া হলো, অর্থাৎ তমাল সোল গুডস টু শ্যামল ফর 30,000, এখানে কি কোনো অমলের নাম আছে, নিশ্চয়ই নেই। তাহলে অমলের ঘরে আপাতত কোনো ট্রানজেকশন হবে না, তাই আমি এটাকে ক্রস করে দিলাম। নেক্সট লাইনে আসুন, শ্যামল পেড 10,000 ইন ক্যাশ। তাহলে শ্যামল কাকে টাকা দিচ্ছে, তমালকে, কবে, 4 মে। তাহলে ডেটটা চেঞ্জ করে দিই, 2024, অর্থাৎ 4 মে 2024-এ তমাল শ্যামলের কাছ থেকে 10,000 টাকা ক্যাশ পাচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম, যেটা পায় সে হচ্ছে ডিআর, তাহলে ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কার কাছ থেকে পাচ্ছে, শ্যামলের কাছ থেকে। কত টাকা পেয়েছে, 10,000। শ্যামল দিল তমালকে, তাহলে শ্যামলের কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে, এবার যেটা চলে যাবে সেটা ক্রেডিট, পাচ্ছে কে, তমাল। তাহলে তমাল অ্যাকাউন্ট এক্ষেত্রে ডিআর, কি চলে গেল, ক্যাশ। কত টাকা, 10,000। দেখো এক্ষেত্রেও শ্যামল পেড কাকে দিচ্ছে, তমালকে। তাহলে তমালের সাথে শ্যামলের রিলেশন, অর্থাৎ এখানেও কিন্তু অমলের কোনো জায়গা নেই, তাই এক্ষেত্রেও কিন্তু আমি অমলের ঘরে ক্রস করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা নতুন ট্রানজেকশন, নতুন জার্নাল, তাহলে এর একটা নারেশন আমি লিখে দিই, নতুনত্ব হয়েছে, যদিও তোমরা জানো আগে পড়ানো হয়েছে। বিং ক্যাশ রিসিপ্ট ফ্রম লিখতে পারো, ফ্রম শ্যামল, না লিখলেও হবে। আর তোমার বেসিক্যালি তোমাদের যেহেতু এই সেমিস্টারে লেখার কোনো সুযোগ নেই,
তাহলে বিং ক্যাশ পেড, জাস্ট এইটুকুই আমি বোঝার সুবিধার জন্য লিখলাম। নেক্সট কি বলেছে দেখো, and accepted a bill for remaining amount. রিমেনিং মানে হচ্ছে বাকি, কত টাকা বাকি রয়েছে সেইটার উপরে বিল কাটা হয়েছে। দেখো সহজেই বোঝা যাচ্ছে 30,000 ছিল, 10,000 তুমি ক্যাশ পেয়ে গেছো, তাহলে এখন তমাল শ্যামলের কাছ থেকে কত টাকা পাবে? নিশ্চয়ই 20,000। তাহলে বিলটা যে রিমেনিং অ্যামাউন্ট মানে হচ্ছে 20,000। কবে কেটেছো ডেট বলা নেই, তার মানে ওই 4/5/2024 ওই সেম ডেট। তাহলে বিল ড্র করা জার্নাল নিশ্চয়ই তোমাদের এতক্ষণে মনে পড়ে গেছে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। কার উপরে বিলটা কাটবে? তোমার শ্যামলের উপরে। কত টাকা বললাম রিমেনিং, তার মানে আছে কত? 20,000। বিলটা ড্র হলো, অ্যাকসেপ্ট হলো, তাহলে এর বইতেও হবে। এখানে কি হবে? তমাল অ্যাকাউন্ট ডিআর টু বিল পেবেল। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ড্রয়ের ঘরে সবসময় আমরা কিন্তু বিল পেবেলই লিখে আসছি। যেহেতু এখানেও অমলের কোনো আপাতত দেখা নেই, আমরা অমলের ঘরে ক্রস করে দিলাম। এই জার্নালটা অনেকবারই করা হয়েছে, তার জন্য আমি আলাদা করে কোনো ন্যারেশন আর লিখলাম না। এবার দেখো অন 1/6/2024 তমাল এন্ডোর্স দ্য বিল টু অমল। আর এবারে কিন্তু অমলের দেখা পাওয়া গেল। সেক্ষেত্রে তমাল অর্থাৎ যার কাছে বিলটা এখন পর্যন্ত ছিল সে কাকে দিয়ে দিচ্ছে? অমলকে দিচ্ছে। কবে? 1 তারিখে, অর্থাৎ 1/6/2024। তাহলে তমাল দিচ্ছে কাকে? অমলকে। তাহলে অমল পেয়েছে, তাহলে অমল অ্যাকাউন্ট ডিআর কি চলে গেল ওর কাছ থেকে? কি এন্ডোর্স করেছে? তমাল এন্ডোর্স দা বিল, বিলটা এন্ডোর্স করেছে মানে বিলটা চলে গেল। তাহলে অমল অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। এই যে বিলের টাকাটা আমি আগেই লিখে রেখেছি 20,000। তাহলে তমাল পাঠাচ্ছে কাকে? অমলকে। তাহলে অমল পেয়েছে, অমল রিসিভ করেছে, কি রিসিভ করেছে? বিল। তাহলে এখানেও কিন্তু আমরা লিখব বিল রিসিভেবল। খেয়াল রাখবে পেবেল কিন্তু শুধুমাত্র ড্রয়ের ঘরেই হয়। কার কাছ থেকে পেয়েছে অমল? তমালের কাছ থেকে। কত টাকার বিল ছিল? 20,000। এটা একটা নতুন, ফলে এর ন্যারেশন তোমরা যদিও পারবে তবু আমি লিখে দিই বিং দ্য অ্যাবভ বিল এনডোর্সড। আচ্ছা, এক্ষেত্রে দেখো শ্যামলের কিন্তু এইটুকু জায়গার মধ্যে কোনো জায়গা নেই, অর্থাৎ তমাল এনডোর্স দ্য বিল টু অমল, এইটুকুর মধ্যে শ্যামল কোনো উল্লেখ নেই। স্বাভাবিকভাবে শ্যামলের ঘরে ক্রস, কোনো জার্নাল হবে না। তাহলে এ এন্ডোর্স করলো, অমল রিসিভ করলো, তাহলে বিং এ বিল রিসিভ লিখে দিতে পারো কার কাছ থেকে পেয়েছো? ফ্রম তমাল।
তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার কি বলছে, অন দ্য ডিউ ডেট দ্য বিল ওয়াজ ডিউলি অনার্ড, অর্থাৎ বিলের টাকা পাওয়া গেছে। তা দেখো তো বিলটা কার কাছে ছিল, দেখো বিলটা এখন রয়ে গেছে অমলের কাছে। তাহলে অমল টাকা পাবে, কার কাছ থেকে পাওয়ার কথা ছিল টাকাটা, শ্যামলের কাছ থেকে। তাহলে এখন যে জার্নালটা হবে সেটা শ্যামলের সাথে অমলের, কিন্তু তমালের কাছে এখন কিন্তু আর কোনো বিল নেই। তাহলে টাকাটাও কিন্তু তমাল এখন আর পাবে না, তাহলে টাকাটা পাবে অমল, আর টাকাটা দেবে কে, শ্যামল। জার্নালটা কি হবে একটু দেখে নি। তাহলে একটু লিখে নি এক্ষেত্রে, এটা ছিল তমাল, এটা ছিল শ্যামল, এটা ছিল অমল। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে বিলটা অনার্ড হয়েছে, বিলটা ছিল অমলের কাছে, তাহলে টাকাটাও পাবে অমল। তাহলে অমলের বইটা আমরা এইভাবে লিখে দিই, ক্যাশ বা ব্যাংক যেটা একটা খুশি লেখো তোমরা, টু কিসের বিনিময়ে পাবে, বিল রিসিভেবল। কত টাকা ছিল, 20,000। এই টাকাটা দেবে, এর বইতে কি হবে, বিল পেবেল অ্যাকাউন্ট ডিয়ার টু ক্যাশ বা ব্যাংক। কত টাকা, 20,000। আচ্ছা, এক্ষেত্রে তমালের কোনো রিলেশন নেই, কারণ বিলটা রয়েছে অমলের কাছে, টাকাটা দিয়েছে শ্যামল। তাহলে তমালের যেহেতু কোনো রিলেশন নেই, আপাতত তমালের ঘরে ক্রস অর্থাৎ কোনো জার্নাল হবে না। এখন প্রশ্ন হচ্ছে ডেট অফ ম্যাচুরিটি কত, অর্থাৎ ডিউ ডেটটা কত হচ্ছে। দেখো বিলটা কেটেছিলাম কবে, 1/5/2024। এটা সেল হয়েছিল, অর্থাৎ গুডসটা সোল্ড হয়েছিল, কিন্তু বিলটা কাটা হয়েছিল কিন্তু 4 মে। তাহলে যে ক্যালকুলেশনটা তোমাদের শিখিয়েছিলাম সেই অনুসারে ডেট অফ ম্যাচুরিটি তাহলে কি দাঁড়াচ্ছে, 4/5/2024। এইটা দিন ছিল, এটা মাস ছিল, এটা বছর বা ইয়ার ছিল। ক মাসের বিল ছিল, ফর 2 মান্থস, 2 মাসের বিল ছিল। তাহলে মাসের ঘরে আমরা +2 করে দিই। নিশ্চয়ই ডে অফ গ্রেস আমাদের মনে আছে, 3। তাহলে কত হচ্ছে, 7 তারিখ। এখানে কত হচ্ছে, 7 মাস 2024। তার মানে 7 মানে হচ্ছে কোন মাস, জুলাই মাস। তাহলে ডেট অফ ম্যাচুরিটি এক্ষেত্রে কত হচ্ছে, 7 জুলাই। অর্থাৎ এই ডেটটা হবে 2024 জুলাই 7। এই হচ্ছে তোমাদের অঙ্কটা সলিউশন। আচ্ছা, যদি আমি এই অঙ্কটাতে আরেকটু জুড়ে দিই, এই যে অনার্ড লেখা আছে, ধরে এই অনার্ডের জায়গায় এবার লেখা রইল ডিসঅনার, তাহলে তোমরা কি করে অঙ্কটা করবে। তাহলে এই যে জার্নালটা করেছি এটা অনার্ডের জার্নাল করেছি, এবার যদি আমরা একটা ডিসঅনার্ড ভাবি,
তাহলে জার্নালটা কিরকম হতে পারে একটু দেখে নাও। অর্থাৎ এবার হচ্ছে ডিসঅনার। ভালো করে খেয়াল করো, বিলটা আছে কার কাছে? বিলটা আছে অমলের কাছে। অমল কার কাছ থেকে পেয়েছিল? তমালের কাছ থেকে। তাহলে অমল যদি টাকা না পায় ও কাকে ধরবে? নিশ্চয়ই তমালকে ধরবে। তাহলে অমলের বইতে জার্নাল কি হওয়া উচিত? তমাল অ্যাকাউন্ট ডিয়ার। কি চলে যাবে ওর কাছ থেকে? কেন ও তো আর বিল রাখবে না, টাকা তো পাচ্ছে না। তাহলে অমল বিলটা দিয়ে দিল, কাকে দিল? পেয়েছিল কার কাছ থেকে? তমালের কাছ থেকে। স্বাভাবিকভাবে অমল না পেলে তমালকে ধরেছে। তমাল কার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স পেয়েছিল? শ্যামলের কাছ থেকে। টাকা না পেলে তমাল কাকে ধরবে? শ্যামলকে ধরবে। আর তমাল দিয়েছিল কাকে? অমলকে। তাহলে তমালের ঘরে জার্নালটা কি হবে? শ্যামল অ্যাকাউন্ট ডিয়ার টু অমল অ্যাকাউন্ট। সেম 20,000 এর বিলটা যেহেতু 20,000 এর ছিল। এবার এসো শ্যামলের ঘরে। শ্যামল কাকে অ্যাকসেপ্টেন্স দিয়েছিল? তমালকে। তাহলে স্বাভাবিকভাবে শ্যামল টাকা দেবে তমালকে। তাহলে শ্যামলের বইতে জার্নালটা কি হওয়া উচিত? বিল পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু কাকে ধরবে বা কাকে দেবে? তমাল। ন্যারেশন তোমাদের আগেই লিখেছিলাম, দ্য বিল ওয়াজ ডিসঅনার্ড। সেম ন্যারেশন এখানে লিখবে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু তিনটে পার্টির ঘরেই কিন্তু ডিসঅনারের ক্ষেত্রে জার্নাল হবে। রিলেশনটা কিরকম ভাবে হয়েছিল অ্যাকচুয়ালি? এক্স, আচ্ছা এক্স না, তোমাদের এখানে ছিল শ্যামল। তাহলে এইভাবে ভাবতে পারো। যদি আমরা এইভাবে ভাবি তাহলে তমাল, শ্যামল, অমল। যদি আমরা এইভাবে ভাবি তাহলে হয়তো আরো সুবিধা হবে তোমাদের বুঝতে। তমালের সাথে শ্যামলের রিলেশন ছিল, তমালের সাথে অমলের রিলেশন ছিল, কিন্তু দেখো শ্যামলের সাথে অমলের কিন্তু কোনো রিলেশন নেই। সেই জন্যে যখন বিলটা ডিসঅনার্ড হয়েছে তখন অমল কাকে ধরেছে? তমালকে। দেখো সেই জন্য এখানে হচ্ছে তমাল অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, অর্থাৎ বিলটা চলে যাচ্ছে কার কাছে? আবার রিটার্ন চলে আসছে তমালের কাছে। তমালের কি ছিল? তমাল পেয়েছিল শ্যামলের কাছ থেকে, দিয়েছিল কাকে? অমলকে। তাহলে ও যদি টাকা না পায় তাহলে আবার যথারীতি শ্যামলকেই ধরবে। তাই দেখো শ্যামল অ্যাকাউন্ট ডেবিট, দিয়েছিল কাকে? অমলকে, তাহলে টু অমল। আর অমলের ঘরে আমি যখন শ্যামলের ঘরে এসেছি, শ্যামল কিন্তু অমলের সাথে তমালের সাথে রিলেশন। কেন? দেখো শ্যামলের সাথে অমলের কিন্তু কোনো রিলেশন নেই। তাহলে শ্যামলের ঘরে আর অমল হওয়ার কোনো জায়গাই নেই। তাহলে শ্যামল দেবে কাকে? অমল। যথারীতি বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু তমাল অ্যাকাউন্ট। এইভাবেও তোমরা বোঝার সুবিধার জন্য ভাবতে পারো। তাহলে বিল অফ এক্সচেঞ্জের যে বিভিন্ন সিচুয়েশন, অর্থাৎ বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে কিভাবে ট্রানজেকশন গুলো হচ্ছে, কিভাবে জার্নাল গুলো হচ্ছে, এইগুলো তোমাদের কিন্তু খুব ক্লিয়ারলি কনসেপ্ট করতে হবে। তা না হলে এক একটা সিচুয়েশনে যে এক এক ধরনের জার্নাল, তোমরা কিন্তু এর সাথে ওটা গুলিয়ে ফেলবে। সেই জন্য বারে বারে বলছি বুঝে জার্নালটা পড়বে। আমি
নেক্সট ক্লাসে আর কি কি ধরনের সিচুয়েশন আসতে পারে, বা এর আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে থিওরিতে আমি নোটিং চার্জ নিয়ে আলোচনা করেছিলাম, সেই নোটিং চার্জটা কি করে এখানে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব।